অর্থনীতি পাঠশালায় সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্থিতিস্থাপকতা। আলোচনা থাকছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা ও আর স্থিতিস্থাপকতা। আজকের এই আলোচনার বিষয়টি উচ্চ মাধ্যমিক শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আলোচনার বিষয়। এটি স্নাতক পাস এবং স্নাতক সম্মান শ্রেণীর ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমে আমরা জেনে নিব যে স্থিতিস্থাপকতা বিষয়টি কি। স্থিতিস্থাপকতা হচ্ছে এক ধরনের পরিমাপ, দুটি চলকের মধ্যে একটির শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য চলকটির যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতই হচ্ছে স্থিতিস্থাপকতা। আমরা অন্য কথায় বলতে পারি যে স্বাধীন চলকের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতই হচ্ছে স্থিতিস্থাপকতা। এখানে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন এই বিষয়টি কি সেটি নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। আমরা একটি উদাহরণের মধ্যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করেছি। ধরা যাক দুজন ব্যক্তির আয় যথাক্রমে 10,000 টাকা ও 1 লাখ টাকা। দুজনেরই আয় 5,000 টাকা করে বাড়লো। এটিকে আমরা একটি তালিকার মাধ্যমে দেখার চেষ্টা করি। প্রথম ব্যক্তির আয় 10,000 টাকা, আয়ের বৃদ্ধি 5,000 টাকা, কিন্তু আয়ের শতকরা বৃদ্ধি 50% বা 50 ভাগ। দ্বিতীয় ব্যক্তির আয় হচ্ছে 1 লক্ষ টাকা, তারও আয়ের বৃদ্ধি 5,000 টাকা, কিন্তু তার আয়ের শতকরা বৃদ্ধি 5%। এখন আমরা এখান থেকেই চিন্তা করতে পারি যে প্রথম ব্যক্তি বেশি খুশি হবে দ্বিতীয় ব্যক্তির তুলনায়, কারণ প্রথম ব্যক্তির আয়ের বৃদ্ধি পেয়েছে 50 ভাগ এবং দ্বিতীয় ব্যক্তির আয় কেবল বৃদ্ধি পেয়েছে মাত্র 5 ভাগ। তো এই যে প্রথম ব্যক্তির আয় 50 ভাগ বৃদ্ধি পেয়েছে, এই কারণেই সে দ্বিতীয় ব্যক্তির তুলনায় বেশি খুশি হবে। এই যে তুলনা করলাম আমরা, এই তুলনাটি মূলত আপেক্ষিক, এজন্য এটিকে বলা হয় আপেক্ষিক পরিবর্তন বা শতকরা পরিবর্তন। কিন্তু আয়ের যে বৃদ্ধি 5,000, দুজনের জন্য সমান, পরিবর্তন কিন্তু সমান, কিন্তু আপেক্ষিক পরিবর্তন প্রথম ব্যক্তির বেলায় বেশি, এই জন্য তার সন্তুষ্টি বেশি। দ্বিতীয় ব্যক্তির আয়ের পরিবর্তন আপেক্ষিক পরিবর্তন কম, সেজন্য তার সন্তুষ্টির পরিমাণ প্রথম ব্যক্তির তুলনায় কম হবে। আমরা স্থিতিস্থাপকতাকে একটা সাধারণ সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটি হচ্ছে নিচে হবে স্বাধীন চলকের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন, উপরে হবে অধীন চলকের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞাটি হবে এরকম যে স্বাধীন চলকের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতই হচ্ছে স্থিতিস্থাপকতা। চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কি হবে? চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা হচ্ছে স্বাধীন চলকের ক্ষেত্রে যেহেতু দাম, আমরা বলতে পারি যে চাহিদার ক্ষেত্রে বিবেচ্য যে কোনো একটি স্বাধীন চলকের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন, আর অধীন চলক যেহেতু চাহিদা, সেহেতু বলতে পারি যে চাহিদার শতকরা বা আপেক্ষিক পরিবর্তন। চাহিদার ক্ষেত্রে অনেকগুলো চলক বিবেচনা করতে পারি আমরা, সেগুলো হচ্ছে দাম, সম্পর্কযুক্ত দ্রব্যের দাম, ভোক্তার আয় ইত্যাদি। এদের যে কোনো একটি পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতই হচ্ছে মূলত চাহিদার স্থিতিস্থাপকতা। এবার আমরা নির্দিষ্ট করে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব। এই ক্ষেত্রে স্বাধীন চলকটি হচ্ছে আমার দাম, সুতরাং আমরা বলবো যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন হয়, এই দুই অনুপাতই হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আমরা আগেই শতকরা বা আপেক্ষিক পরিবর্তন সম্পর্কে জেনেছিলাম, কিন্তু এখন আরেকটি বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। মূলত চাহিদার পরিবর্তন দামের পরিবর্তনের উপর নির্ভর করে না, বরং দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের উপর নির্ভর করে। আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যেতে পারে। ধরা যাক 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 100 টাকা, একটি মোটরসাইকেলের দাম হচ্ছে 1 লক্ষ টাকা। এখন মোটরসাইকেলের দামও 100 টাকা বৃদ্ধি করা হলো, পেট্রোলের দামও 100 টাকা বৃদ্ধি করা হলো, অর্থাৎ পেট্রোলের দাম হলো 100 টাকা থেকে 100 টাকা বেড়ে 200 টাকা, এবং মোটরসাইকেলের দাম বেড়ে হলো 1 লক্ষ টাকা থেকে বেড়ে 1,01,000 টাকা। তাহলে মোটরসাইকেলের চাহিদার কিন্তু তেমন পরিবর্তন হবে না, কারণ
1 লক্ষ টাকার মধ্যে কেবলমাত্র 100 টাকা বেড়েছে, কিন্তু পেট্রোলের দাম 100 টাকার মধ্যে যখন আরো 100 টাকা বেড়েছে, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেল, তখন পেট্রোলের চাহিদা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, কিন্তু মোটরসাইকেলের চাহিদা উল্লেখযোগ্য হারে, দামের পরিবর্তনের কারণে উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে না। তাহলে আমরা ধরে নিতে পারি, আমরা বলতে পারি যে দামের শুধু দামের পরিবর্তনের দ্বারাই চাহিদার পরিবর্তন হয় না, কারণ হচ্ছে যে মোটরসাইকেলের ক্ষেত্রে দামের 100 টাকার পরিবর্তন হয়েছে এবং পেট্রোলের ক্ষেত্রে দামের 100 টাকার পরিবর্তন হয়েছে, কিন্তু 100 টাকা দামের পরিবর্তনের কারণে মোটরসাইকেলের চাহিদা খুব একটা একেবারেই কমবে না, কিন্তু পেট্রোলের দাম 100 টাকা থেকে 200 টাকা হলে পেট্রোলের চাহিদা ব্যাপক হারে হ্রাস পাবে। তাহলে কেন এমনটি হয়? কারণ হচ্ছে যে যদিও দুই ক্ষেত্রে দামের পরিবর্তন সমান, কিন্তু পেট্রোলের ক্ষেত্রে দামের আপেক্ষিক পরিবর্তন বেশি এবং মোটরসাইকেলের ক্ষেত্রে দামের আপেক্ষিক পরিবর্তনটা অনেক কম। এজন্যই আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আমরা যদিও বলি যে দামের পরিবর্তন হলে চাহিদা পরিবর্তিত হয়, কিন্তু মূলত দামের আপেক্ষিক পরিবর্তন বা শতকরা পরিবর্তনের কারণেই চাহিদার পরিবর্তনটা আমরা বেশি লক্ষ্য করতে পারি। ধরা যাক কোন দ্রব্যের দাম পি টাকা থেকে বেড়ে P1 টাকা হলে দ্রব্যটির চাহিদা কি একক থেকে কমে Q1 একক হলো। এই তথ্য থেকে আমরা মূলত চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি প্রতিপাদন করার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে আমরা একটা তালিকা তৈরি করতে পারি। দাম যখন P টাকা তখন চাহিদা Q একক, দাম বেড়ে P1 হলে চাহিদা কমে হয় Q1 একক। তাহলে দামের পরিবর্তন, এটাকে আমরা ডেল্টা P দ্বারা সূচিত করেছি। ডেল্টা পরিবর্তন অর্থে আর P হচ্ছে দাম, অর্থাৎ ডেল্টা P হচ্ছে দামের পরিবর্তন। তাহলে দামের পরিবর্তন কি পাবো আমরা? বর্তমান দাম থেকে আগের দামটা বাদ দিতে হবে, বর্তমান দাম P1, তার থেকে বাদ দিতে হবে P। একইভাবে আচ্ছা, দাম P টাকায় বাড়ে ডেল্টা P টাকা, এটাকে আমরা এখন শতকরায় নিয়ে যাব। তাহলে ঐকিক নিয়ম অনুসারে দাম 1 টাকায় বাড়ে ডেল্টা P বাই P টাকা, দাম 100 টাকায় বাড়ে ডেল্টা P বাই P ইন্টু 100 টাকা। এটি মূলত হচ্ছে দামের শতকরা পরিবর্তন। অর্থাৎ আমরা 100 টাকায় কি হারে বাড়ল দাম সেটা আমরা বের করলাম। আবার চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ, আমার বর্তমানের চাহিদা থেকে পূর্বের চাহিদাটা বাদ দিতে হবে। বর্তমানের চাহিদা হচ্ছে Q1 আর আগের চাহিদা ছিল Q, অর্থাৎ চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ সমান হচ্ছে Q1 মাইনাস Q। তাহলে চাহিদার শতকরা পরিবর্তন কি হবে? চাহিদা শতকরা পরিবর্তন সেই দামের শতকরা পরিবর্তনের মতো যদি আমরা হিসাব করি তাহলে হবে ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100। এখন আমরা এই স্থিতিস্থাপকতার চাহিদার দাম স্থিতিস্থাপকতার সাধারণ যে একটি সমীকরণ আমরা আগে দেখিয়েছিলাম, সেটির মধ্যে যদি আমরা চাহিদা শতকরা পরিবর্তন এবং দামের শতকরা পরিবর্তনগুলো বসিয়ে দিই, এখন খেয়াল করি যে এখানেও 100 গুণাকারে আছে, নিচে 100 গুণাকার আছে, তাহলে এটা আমরা বাদ দিতে পারি। তাহলে ইডি সমান ডেল্টা কিউ বাই কিউ ইন্টু ডেল্টা পি বাই পি। ইডি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন এটা থেকে আমরা লিখতে পারি উপরের ভগ্নাংশটা যা ছিল তাই লিখলাম ডেল্টা কিউ বাই কিউ, নিচের ভগ্নাংশটা যেহেতু ভাগ আকারে ছিল সেটাকে যদি আমরা গুণ আকারে নিয়ে যাই তাহলে ডেল্টা পি চলে আসবে নিচে এবং নিচে থাকা পি চলে যাবে উপরে। এখন ডেল্টা গুলোকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি, অর্থাৎ ডেল্টা কিউ বাই ডেল্টা পি করে ফেলি, তাহলে কিউ চলে যাবে পি এর নিচে, এই কিউ চলে আসছে পি এর নিচে এবং ডেল্টা পি চলে আসছে ডেল্টা কিউ এর নিচে। এটি মূলত হচ্ছে আমাদের চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র। এই সূত্রটি আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। কিভাবে সূত্রটি প্রতিপাদন করা যায় সেটা আমি দেখিয়েছি, কিন্তু আমাদেরকে এই সূত্রটি অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এই সূত্রটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। তাহলে আমরা সূত্রটি দেখেছি।
চাহিদার ইডি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখন ডেল্টা কিউ হচ্ছে চাহিদার পরিবর্তন, ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তন, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা অর্থাৎ প্রথম যে চাহিদাটা ছিল, আর পি হচ্ছে প্রাথমিক দাম অর্থাৎ প্রথম যে দামটা ছিল। আমরা জানি যে কোন দ্রব্যের চাহিদা, দ্রব্যটির দাম এবং অন্যান্য অবস্থা যেমন ভোক্তার আয়, সম্পর্কযুক্ত দ্রব্যের দাম, রুচি, পছন্দ, অভ্যাস, জনসংখ্যা, সময় ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। রুচি, পছন্দ, অভ্যাস ইত্যাদি আমরা পরিমাপ করতে পারি না বা আমাদের এগুলো সম্পর্কে যথাযথ তথ্য থাকে না, কিন্তু আমরা দ্রব্যটির দাম, ভোক্তার আয় এবং সম্পর্কযুক্ত দ্রব্যের দাম খুব সহজেই পরিমাপ করতে পারি। এই তিনটি বিষয়ের উপর, এই তিনটি সাধনচালকের উপর ভিত্তি করে আমরা চাহিদার স্থিতিস্থাপকতাকে তিন ভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথমটি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এটি দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাত হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এটি সূত্রটি আমরা আগে দেখেছি, সেটি হচ্ছে ইডি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখন যদি আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা দেখি, এটি হবে নিচে হবে আয়ের শতকরা পরিবর্তন, অর্থাৎ দামের জায়গায় শুধু আয় বসবে আর উপরে চাহিদার শতকরা পরিবর্তন। এটি সূত্রকে আমরা লিখছি ই ওয়াই। ওয়াই হচ্ছে আয় বোঝানোর জন্য আমরা ওয়াই ব্যবহার করেছি। আমরা আয়ের ইংরেজি হচ্ছে ইনকাম, তো ইনকামের জন্য আমাদের আয় ব্যবহার করার কথা ছিল, কিন্তু আয় যে চলকটা, সেই প্রতীকটা আমরা ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ নামক একটা চলকের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই জন্য আয়ের ক্ষেত্রে আমরা ওয়াই ব্যবহার করেছি। ওয়াই শব্দটি এসেছে, ওয়াই অক্ষরটি এসেছে ইয়েল্ড একটি শব্দ, সেটি অর্থ হচ্ছে উৎপাদন বা উৎপাদ। তো অর্থনীতিতে উৎপাদন ছাড়া কোনো আয় হয় না, সেহেতু আমরা অর্থনীতিতে আয় বোঝানোর জন্য ওয়াই ব্যবহার করি। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম সূত্রটি থেকে দ্বিতীয় সূত্রটির পার্থক্যটি হচ্ছে, প্রথম সূত্রটিতে ডি এর যা ইডি ছিল অর্থাৎ এটা দাম স্থিতিস্থাপকতা ছিল, এটাকে কখনো ইপিও ব্যবহার করা হয় অর্থাৎ দাম। তো দামের জন্যই এখানে আমরা ব্যবহার করেছি পি, এখানে ব্যবহার করেছি পি, কিন্তু যখন এটা আয় হয়ে যাবে তখন পি এর জায়গায় ডেল্টা পি এর জায়গায় হবে ডেল্টা ওয়াই এবং পি এর জায়গায় হবে ওয়াই। এটি হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আর আর স্থিতিস্থাপকতা, এটি একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে আমার স্বাধীন চলকটি হচ্ছে সম্পর্কযুক্ত দ্রব্যের দাম। এটি পরিপূরক হতে পারে, পরিবর্তক হতে পারে। আমরা জানি যে পরিপূরক দ্রব্য হচ্ছে একটি দ্রব্যের ব্যবহার করতে গেলে আরেকটি দ্রব্য যখন প্রয়োজন হয়, একটি দ্রব্য ছাড়া আরেকটি দ্রব্য ব্যবহার করা যায় না, তখন সেটি হচ্ছে পরিপূরক। যেমন আমরা চায়ের জন্য চিনি ব্যবহার করি, লেখার জন্য খাতার সাথে কলম ব্যবহার করতে হয়, খাতা কলম হচ্ছে পরিপূরক দ্রব্য। আবার পরিবর্তক দ্রব্য আছে, যেমন দুটি ব্র্যান্ডের কলম, দুটি ব্র্যান্ডের সাবান, দুই ধরনের ডাল, মসুর ডালের পরিবর্তে মুগ ডাল, চালের পরিবর্তে আটা, চিনির পরিবর্তে গুড়, এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য। অর্থাৎ সেটি পরিপূরক হোক আর পরিবর্তক হোক, এরকম সম্পর্কযুক্ত দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে বিবেচ্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুই অনুপাতে হচ্ছে চাহিদার আর আর স্থিতিস্থাপকতা। এটি সূত্র হচ্ছে ইসি। সি ব্যবহার করা হচ্ছে ক্রস, অর্থাৎ আর আর বিষয়টি বোঝানোর জন্য সি ব্যবহার করা হচ্ছে। এই সূত্রটি ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা পি ওয়াই ইন্টু ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স, অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন, ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন হবে নিচে। অর্থাৎ ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুই অনুপাতে হচ্ছে চাহিদার আর আর স্থিতিস্থাপকতা। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু পরিষ্কার করা যেতে পারে। চিনির দাম বৃদ্ধির কারণে আমাদের গুড়ের চাহিদা বাড়লো,
তাহলে চিনির দামের পরিবর্তনের শতকরা পরিবর্তনের ফলে গুড়ের চাহিদার যে শতকরা পরিবর্তন হবে এটি হচ্ছে আমাদের আরআরই স্থিতিস্থাপকতা। আমরা আরআরই স্থিতিস্থাপকতা সূত্রটি মনে রাখার একটি পদ্ধতি এখানে দেখাচ্ছি। প্রথমে আমরা স্থিতিস্থাপকতা সূত্রটি লিখে ফেলব, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এরপরে আমরা যদি চাহিদাটি এক্স দ্রব্যে বিবেচনা করি তাহলে ডেল্টা কিউ এর সাথে এক্স লাগিয়ে দেব এবং কিউ এর সাথেও একটা এক্স লাগিয়ে দেব ছোট করে। আবার দাম যদি ওয়াই দ্রব্যের বিবেচনা করি তাহলে পি এর সাথে ওয়াই দিয়ে দিব এবং ডেল্টা পি এর সাথে ওয়াই দিয়ে দেব। এখন খেয়াল করি যে এই এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, এই যে একটা ক্রস হচ্ছে এটি হচ্ছে মূলত ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে ইসি দ্বারা প্রকাশ করা হয়। এই সি ক্রস, এই ক্রসের জন্য এটি ব্যবহার করা হয়। এভাবে মনে রাখলে আমাদের আরআরই স্থিতিস্থাপকতা সূত্রটি মনে রাখতে সহজ হবে। এই সূত্রটি কে আমরা আবার অন্যভাবে লিখতে পারি। আবার চাহিদার স্থিতিস্থাপকতা সূত্রটি লিখলাম, সাধারণ সূত্রটি। এখন যদি ওয়াই দ্রব্যের চাহিদা বিবেচনা করি তাহলে কিউ এর সাথে ওয়াই হবে, ডেল্টা কিউ এর সাথে ওয়াই হবে। এখন এক্স দ্রব্যের যদি দাম বিবেচনা করি তাহলে পি এর সাথে এক্স হবে, ডেল্টা পি এর সাথে এক্স হবে। এইভাবেই আরআরই স্থিতিস্থাপকতা সূত্রটি প্রতিপাদন করা যায়। এক্ষেত্রে ওয়াই ওয়াই অর্থাৎ ডেল্টা কিউ এর সাথে ওয়াই, কিউ এর সাথে ওয়াই, ডেল্টা পি এর সাথে এক্স আর পি এর সাথে এক্স, এইভাবে একটি ক্রস আমরা পাচ্ছি। এটিও আরআরই স্থিতিস্থাপকতা। প্রথমটির ক্ষেত্রে দাম ছিল ওয়াই দ্রব্যের, চাহিদা ছিল এক্স দ্রব্যের। দ্বিতীয়টির ক্ষেত্রে দাম হবে এক্স দ্রব্যের, চাহিদা হবে ওয়াই দ্রব্যের। আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার একটি উদাহরণ আমরা বিবেচনা করতে পারি। কোন একটি দ্রব্যের দাম 20 টাকা থেকে বেড়ে 25 টাকা হলে দ্রব্যটির চাহিদা 10 একক থেকে কমে 9 একক হলো। এই যে তথ্যটি আছে এটি থেকে আমরা চাহিদা দাম স্থিতিস্থাপকতা বের করতে পারি আমাদের এই সূত্রটি ব্যবহার করে। চাহিদার আয় স্থিতিস্থাপকতা, ভোক্তার আয় 20,000 টাকা থেকে বেড়ে 24,000 টাকা হলে কোন একটি দ্রব্যের চাহিদা 10 একক থেকে বেড়ে 12 একক হলো। এই তথ্যটির মাধ্যমে আমরা কেবলমাত্র ভোক্তার আয় স্থিতিস্থাপকতাই বের করতে পারবো। প্রতি কেজি দেশি মুরগির মাংসের দাম 300 টাকা থেকে বেড়ে 350 টাকা হলে কোন পরিবারের ফার্মের মুরগির মাংসের চাহিদা 4 কেজি থেকে বেড়ে 5 কেজি হলো। এই যে তথ্যটি আছে সেটি থেকে কেবলমাত্র আমরা চাহিদার আরআরই স্থিতিস্থাপকতাই বের করতে পারি। কারণ এক্ষেত্রে আমার দাম বিবেচনা করেছি আমরা দেশি মুরগির মাংসের, এবং কিন্তু চাহিদা বিবেচনা করেছি ফার্মের মুরগির মাংসের। তো আরআরই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে অবশ্যই একটি দ্রব্যের দাম হবে এবং অন্য একটি দ্রব্যের চাহিদা আমাকে নিতে হবে। এই বিষয়টি ভালোভাবে মনে রাখলে আমরা এই 3 ধরনের স্থিতিস্থাপকতাগুলো ভালোভাবে বুঝতে পারব। আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো।